এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বৃষ্টি রাতের বিপদ। গল্প পাঠে প্রত্যয় এবং বিভিন্ন চরিত্রে মনেন্দু, বর্ণালী, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। কয়েকদিন ধরে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তাই আজকের জন্য এই গল্পটা একদম পারফেক্টলি সুটেড। দেরি না করে শুরু করি। আড্ডা হবে একেবারে গল্পের শেষে। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল। এক হাতে টর্চ আর অন্য হাতে মাছ ধরার জালটা নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির পথে হাঁটছিল শিবরাম। কোমরে বাঁধা মাছ ধরার ব্যাগখানা বেশ ভারী হয়েছে। কই, ল্যাটা, শোল, ট্যাংরা কি নেই তাতে। মুখে যতই সে বলুক, স্বাদ না মিটিল, আশা না পুরিল। স্বাদ, আশা সব যে তার আজ কানায় কানায় পূরণ হয়েছে তা বলাই বাহুল্য। হবে নাই বা কেন? যা মাছ পেয়েছে তাতে খাওয়া বেচা দুটোই বেশ ভালো মতো হবে। বৃষ্টি হয়ে গেছে একটু আগেই। ঝড়টা হতে হতেও ঠিক হলো না, একটু হাওয়া দিয়েই রয়ে গেল। রাতের বেলা আকাশের বুক চিরে প্রায় বিদ্যুতের রেখা এদিক থেকে ওদিক ছুটে চলেছে। আর সেই সাথে এক মুহূর্তের জন্য চোখের সামনে আলোয় ভরিয়ে তুলছে সামনে আধারে ঢাকা সব কিছু। বৃষ্টি হলেই এই পানাডোবার জল ঝাঁপিয়ে মাঠে ওঠে, আর তাতেই হয় মাছেদের বাড়ন্ত। তাই জাল নিয়ে সন্ধ্যায় এদিকে এসেছিল শিবরাম। জলকাদায় ভরে ওঠা মাঠের আল পেরিয়ে গ্রামের রাস্তায় এসে পড়ল শিবরাম। একটু আগেও টিপ টিপ করে পড়া জলটা থেমে গিয়েছে। মাথার উপর থেকে কচু পাতার ঢাকাটা সরিয়ে ফেলে দিয়ে রাস্তায় আলো ফেলে হাঁটতে লাগলো শিবরাম, আর গুনগুন করে গাইতে লাগলো গানটা। জনমের সাদ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। একটা ঠান্ডা জলো হাওয়া এসে মাঝে মাঝে শরীরের প্রতিটা লোম যেন রীতিমতো দুলিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার এদিক ওদিক জলকাদায় পা পড়ে একটা ছপাত ছপাত শব্দ উঠছে আধারের নিস্তব্ধতা চিরে। পোড়ো মন্দিরতলা ছাড়িয়ে শিবরাম এসে দাঁড়ালো 3 মাথার মোড়টায়। প্রথমে ভাবল সোজা যেমন যাচ্ছে যাওয়া যাক, কিন্তু পরেই আবার মনে হলো না থাক, বাঁদিকের রাস্তাটা ধরেই যাবে। একটু হয়তো নির্জন আর ঝোপ জঙ্গলে ঢাকা, কিন্তু এদিক দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি যাওয়া যাবে। সমস্যা কিছু নেই, হাতে টর্চ আছে, আর তার উপর জোয়ান ছেলে সে, তা যেমন ভাবার তেমনি কাজ। টর্চের আলোটা ফেলে বাঁ দিকের পথ ধরল শিবরাম। এ রাস্তাটা একটু সরু, আশেপাশে ঝোপঝাড়ে ঢাকা। বৃষ্টি হয়েছে, সাপকোপের ভয় তো আছেই। সাবধানে এগোতে থাকে শিবরাম। মনে মনে গুনগুন করে গেয়েই চলেছে সে। আশেপাশের জলার গোঁ গোঁ করে ব্যাঙ ডাকার শব্দ আসছে। মাঝে মাঝে রাস্তার পাশে বড় গাছগুলোর অদ্ভুত রকম দুষ্টুমি শুরু করেছে যেন। শিবরাম যেই একটা গাছের নিচে আসছে,
অমনি দমকা হাওয়া দিয়ে গাছের পাতায় জমে থাকা সব জল ঝরঝর করে ঝরে পড়ছে তার গায়ে। আচমকা কি যেন একটা তার পা ঘেঁষে জল কাদা ভরা রাস্তায় ছপাত ছপাত শব্দ তুলে পেছন থেকে সামনের দিকে এগিয়ে গেল। এতক্ষণ এক প্রকার নিজের মনেই হাঁটছিল শিবরাম। হঠাৎ চলমান বস্তুটির সাথে এক মুহূর্তের জন্য পায়ে ছোঁয়াছুঁই লাগতেই সে কিরকম যেন চমকে উঠল। বরফের মতো ঠান্ডা। এটা আবার কি জন্তু? একেই অন্ধকার বাদলার রাত, তাও আবার এই নির্জন রাস্তা। শিবরাম এই বইচি গ্রামের ছেলে। গ্রামের রাস্তাঘাট, নারী, নক্ষত্র সব তার জানা, কিন্তু তাও প্রথমবার যেন শিবরামের মনে হলো তার সামনেই যেন অজানা কিছু অন্ধকারে গা ঢাকা দিয়ে অপেক্ষা করছে তারই জন্য। শিবরাম একটু থমকে দাঁড়ালো। এদিক ওদিক আলো ঘোরালো। একটা গোদা ব্যাঙের গায়ে আলো পড়তে সেটা কেবল রাস্তার জমা জল থেকে ধবাস করে লাফিয়ে ঝোপে ঢুকে গেল। চার ধারে আর কিছুই নেই। তবে কি তার মনের ভুল? একটা দীর্ঘশ্বাস ফেলে শিবরাম সবেমাত্র দুপা এগিয়েছে, একসময় একটা কিরকম ঘড়ঘড় শব্দ কানে এলো শিবরামের। না, কানে না, শব্দটা যেন তার বুকে আঘাত করল। এতটাই ভারী গরুগম্ভীর তা যে ভয় ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। পরপর দুবার হলো সেই শব্দটা শিবরামের খুব কাছেই, কিন্তু তার আলোকবৃত্তের মধ্যে সেই শব্দের উৎস নেই। শব্দের মধ্যে কিরকম যেন একটা আদেশ, একটা রাগ লুকিয়ে রয়েছে, যা ভাষায় অপ্রকাশ্য, যেন কেউ তাকে থামতে বলছে। আবার একটা ঠান্ডা হাওয়া এসে যেন কাঁপিয়ে দিয়ে গেল শিবরামকে। শিবরাম বুঝল এটা কোনো চারপে, কিন্তু কি এমন জীব যার গর্জন এমন গম্ভীর? কিন্তু দেখতে না পেয়ে শিবরাম অলক্ষ্যের উদ্দেশ্যে একটা নিষ্ফল প্রতিক্রিয়া দেখালো কেবল। এই হ্যাট 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 বলছি, হুশ হুশ। প্রতিক্রিয়ার জবাবটাও এলো সেই চাপা ঘড়ঘড় শব্দে। ভয় আর বিস্ময় দুটোই চেপে বসতে শুরু করেছে শিবরামের ঘাড়ে। ধীরে ধীরে সে টর্চের আলোটা নিয়ে আরেকটু সামনের দিকে এগোতেই দৃশ্যমান হলো শব্দের উৎস। রাস্তার প্রায় মাঝামাঝি হাঁটু মুড়ে মাটিতে বসে রয়েছে একটা বিরাট কালো বেড়াল। তার ঘন কালো মোলায়েম লোমের ওপর আলো পড়তেই সেটা রেশমের মতো চিকচিক করে উঠল। আলোটা চোখে পড়তেই চোখ বুজে নিল সে। এমন গাবদা পুরো কুচকুচে কালো বেড়ালও যে হতে পারে তা বোধহয় না দেখলে বিশ্বাস করা যায় না। চোখ দুটো বেশ কিছুক্ষণ বুঝে রেখে হঠাৎ একসাথে দুটো চোখ বিস্ফারিত করল বেড়ালটা, আর সাথে সাথে আপনা হতেই একটা গোঙানি বেরিয়ে এলো শিবরামের মুখ থেকে। তার গোটা শরীর কিরম কেঁপে উঠে দু পা পিছিয়ে গেল। কোনো অবলা সাপদের চোখ এতটা ভয়ঙ্কর হতে পারে কি? চোখ নয়, যেন গনগনে আগুনের জ্বলন্ত দুটো কয়লা, যেন কত শতদিনের ক্রোধ, লোভ, লালসা, ক্রূরতা, আক্রোশের সঙ্গে আগুনে লাল হয়ে জ্বলছে সেটি। একটা বিড়ালের উপস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে যে তা শিবরামের মতো জোয়ান ছেলেকেও আপাদমস্তক কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। বিড়ালটি দৃষ্টি নিবদ্ধ শিবরামের চোখের ওপর। অন্ধকার বৃষ্টি ভেজা এই নির্জন প্রান্তরে তার স্বভাবসিদ্ধ ম্যাও ডাকটাও এখন কিরকম অদ্ভুত শোনাচ্ছে, যেন কোন পাতাল গহ্বর থেকে ঠেলে বেরিয়ে আসা এক প্রেত মার্জারের আর্তনাদ।
বিড়ালটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং এমনভাবে রাস্তায় বাঁক নিয়ে ঘিরে দাঁড়ালো যেন সে এই পথের অঘোষিত মুকুটহীন রাজা। তার ইচ্ছের বিরুদ্ধে এই পথ পেরোয় কোনো রক্ত মাংসের জীবের সাধ্য নেই। শিবরাম তবুও কিছুটা সাহস এনে একবার কাঁপা কাঁপা গলায় বলল, এই এই যা যা, হুট, হাট 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 বলছি, সরে যা। বেড়ালের কোনো নড়চড় নেই। শিবরাম বুদ্ধি করে ব্যাগ থেকে একটা মাছ নিয়ে ছুঁড়ে দিল বেড়ালটার দিকে। কিন্তু আশ্চর্য, বেড়ালটার সামনের এক পায়ের থাবায় সেটা লুফে নিয়ে একবারও সেদিকে না তাকিয়ে ছুঁড়ে দিল পাশের ঝোপে, যেন তার সেটি চাই না। বেড়ালের মাছ চাই না, তবে কি চাই তার? শিবরামের মাথা এমন দৃশ্য দেখে ঘুরে যাবার জোগাড়। তবুও কাঁধের চালটা নিয়ে সামনে নাড়িয়ে সে একটা শেষ চেষ্টা করতে চাইল বেড়ালটাকে ভয় পাওয়ানোর। কিন্তু বেড়ালটা উল্টে লাল টকটকে চোখ নিয়ে এমনভাবে দাঁত মুখ খেঁচালো যে ভয়ের চোটে শিবরামের হাত থেকে জাল আর টর্চ সব মাটিতে পড়ে নিভে গেল। সাথে সাথে যবনিকা পতনের মতো গোটা রঙ্গমঞ্চে যেন অন্ধকার নেচে গেল। ভয়ে চিৎকার করে উঠল শিবরাম। ওই ভাঁটার মতো জল জলে দুটো চোখ এখন তার একদম সামনে এসে গেছে। বেড়ালটি এক লাফে শিবরামকে কুপকাত করে প্রবল আক্রোশে কামড়ে ধরল তার টুটি। মরণপণ একটা আর্তনাদ শিবরামের গলা চিরে বেরিয়ে এসেও নির্জন রাতের জলো হাওয়ায় ভেসে তা যে কোথায় হারিয়ে গেল কে জানে। টুপটাপ বৃষ্টিটা শুরু হতেই খেলা ছেড়ে ছেলে ছোকরার দল এমন সুরেই হৈ হৈ করতে করতে বাড়ির পথ ধরেছে। এদিকে নগেনের মা বিজয়া উঠোনে মেলা জামা কাপড় ঝটাফট তুলতে তুলতে মনে মনে ছেলের উদ্দেশ্যে এক নাগারে বলে চলেছে, আসুক আসুক না একবার, বজ্জাত ছেলে, বেশ করে প্যাকাটি দিয়ে একবারে হাতে পায়ে মারবো। কত করে বলেছি সন্ধে অবধি খেলতে হবে না ওই বড় বড় ছেলেদের সাথে। গ্রামের অবস্থা একদম ভালো না, কে শোনে কার কথা? কুলাঙ্গার কোথাকার। নগেনের মায়ের এমন রাগের কারণ রয়েছে বই কি। ছেলেরা আজকাল একটু সন্ধ্যা অবধি মাঠে বল খেলে। একই ছোট ছেলে, অতক্ষণ বাইরে থাকা ঠিক না। তাও আবার দিন ছয়েকের আগে অমন মরা মরেছে গ্রামে। শিবরামের রক্তাক্ত দেহটা পরদিন সকালেই উদ্ধার হয়েছিল রাস্তায়। কেউ যেন প্রবল আক্রোশে গোটা শরীরটা ফেঁড়ে ফেলেছে। অপঘাতে মরা, তার ফল যে ভালো হবে না তা এরা ভালোই জানে। নগেন ছুটে বাড়ি ফিরে এলো। হাত পা ধুয়ে উঠোনে পা রাখতে যাবে এমন সময় রণমূর্তি ধরে বিজয়া লাঠি নিয়ে সামনে এসে দাঁড়ালো। প্রথমে ধেয়ে এলো বাক্যবান, এই তোকে কতবার ডাকতে হবে? হ্যাঁ, কথা বললে কানে যায় না নাকি? দাঁড়া, আর চপকে পিঠে চামড়া না তুললে হবে না তোর। এই বলে বিজয়া লাঠি শূন্যে তোলে নগেনের গায়ে ঘা বসানোর জন্য। নগেন ভয়ে কান্নার সুর জুড়ে পিছনে ঘুরে ছুটতে যাবে এমন সময় উল্টো দিক থেকে আসা তার বাপের গায়ে ধাক্কা লেগে থমকে যায়। তারপর বাপকে দেখে তার পিছনে গিয়ে মুখ লোকায়। স্বামীকে দেখে দাঁড়িয়ে যায় মারমুখী বিজয়াও। এদিকে হরনাথ ছেলেকে পেছন থেকে সামনে টেনে এনে মাথায় হাত বুলিয়ে বলে, আহা, আবার এমন ভর সন্ধেবেলায় মারধর কেন করো? ছোট ছেলে, এটাই তো ওদের খেলার বয়স নাকি? ছাড়ো ছাড়ো, একটা সময় নিজেই সব বুঝতে শিখবে। যত সব। আরো বার কয়েক মুখ ঝামটা দিয়ে বিজয়া ভেতরে চলে যায়। হ্যারিকেন জ্বালিয়ে মাটিতে চাল ভাজার বাটি নিয়ে বসে হরনাথ।
উনুনে ভাতের চাল চাপাতে ব্যস্ত বিজয়া। প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেটা পাকিয়ে আঁচের ভেতর গুজে দিতে দিতে বিজয়া বলল, এই ছোটো ছেলেটারই আমারও কি বকাসকা করতে ভালো লাগি বলো? দেখছো তো গায়ের অবস্থা। ওই ওপাড়ার ভিগু কাকার ছেলে শিবরাম কেমন অকালে প্রাণটা খোয়ালে। না জানি কে সব অলক্ষণে কাণ্ড ঘটাচ্ছে। আমাদের এই বইচি গাঁয়ে আগে কোনোদিন এমন হয়েছে বলো? তুমি তো এত বছর এখানে রয়েছ। আগুন ধরতেই উনুনের মাথায় জল ভরা হাঁড়িটা চাপিয়ে স্বামীর দিকে ঘুরে তাকালো বিজয়া। আচ্ছা, এই এত বড় গায়ে তোমরা এতগুলো লোক একটু দেখতে পারো না? খোঁজ নিয়ে কি যে সব তোমরা একখানা পুরুষ মানুষ হয়েছ, সারাদিন মাঠে শুধু হাড় ভাঙা খাটনি আর সন্ধে হলেই খেয়ে খেয়ে পেট মোটা করে বিছানা নাও। তা পুরুষ হলেও প্রাণের মায়া সবারই আছে। আর তাছাড়া মানুষের স্বভাব জানোই তো, নিজের মাথায় যতক্ষণ না বাজ পড়ছে, অন্যের মাথায় আকাশ ভেঙে পড়লেও কেউ সহজে ফিরে তাকাবে না। এমনিতেও যে ভূত প্রেতের কাজ তাই মনে করে অনেকে। না হলে এই বইচি গায়ে তো আর বাঘ ভালুক নেই যে একটা জলজ্জান্ত জোয়ান মানুষকে ওভাবে মেরে রেখে যাবে। ভূত প্রেত? তবে আর বলছি কি, এই তো কাল একবার হাটের দিকে গিয়েছিলাম। রতনের চায়ের দোকানে বসে ভুলু জেঠু আসর জমিয়েছে। জেঠুর মতে এ নাকি সেই ওঝার কাজ। হারানের বাড়িতে যে এসেছিল তার মেয়েকে দেখতে। কোন ওঝা বলো তো? আরে সেই বুড়োটা, মাথায় পাকা চুল দাড়ি, সাধু গোছের লোকটা। হারানের মেয়েটাকে ভূতে ধরলো, মেয়েটাকে বাঁচাতে পারলো না, শেষে ওর ঘাড়ে দোষ পড়ল। এবার ঘটনাটা মনে পড়ে বিজয়ার। হ্যাঁ, সে প্রায় বছর ৩-৪ আগের কথা। হারান ভূঁইয়ার মেয়ের এক অদ্ভুত রোগ দেখা দিল। সন্ধ্যা হলেই ও মেয়ে কিরকম অদ্ভুত আচরণ করে, যেন মানুষ হয়েও পাগলা পশুর মতো। পরিস্থিতি এতটাই বিগড়ালো যে ভয়ে কেউই ওই মেয়ের কাছে যেতে পারে না। কখন কাকে আছড়ে কামড়ে রক্ত বের করে দেয়। সকলের মনে আর কোনো সন্দেহ রইল না যে হারানের মেয়েকে ভূতে ধরেছে। ঠিক সেই সময় গাঁয়ের পোড়ো মন্দিরতলার ওধারে শ্মশানে বেশ কিছুদিন এক কাপালিক এসে জুটেছিল। শ্মশানের একধারে সে পাতার কুটির বানিয়েছিল। সন্ধ্যায় ধুনিটুনি জ্বালিয়ে বসে থাকত চুপ করে। কাপালিকের সাথে একখানা কালো বেড়াল ছিল। কালো কুচকুচে গায়ের রং হতে পারে, কিন্তু অমন মোলায়েম গায়ের লোম যেন আলো পড়লে রেশমি সুতোর মতো চকচক করত। যেমন গায়ে মাছি বসলেও পিছলে পড়ে যাবে। আর অমন হৃষ্টপুষ্ট চেহারা। কাপালিক নিজেই তো মনে হয় খেতে পেত না, তাও আবার অমন মোটাসোটা বড় বেড়ালটাকে কি খাইয়ে অমন চেহারা করিয়ে রাখত কে জানে। তবে বেড়ালটার মুখের বাঁ দিকে বেশ বড় একটা কাটা দাগ ছিল। সেদিকে তাকালে মাঝে মাঝে ভয়ও করত। যদিও চাঁদের গায়ে কলঙ্ক থাকতেই পারে, ও এমন কিছু না। লোকে কেউ কেউ বলতো ও নাকি ভূত বেড়াল। কাপালিক ভূত প্রেত নিয়ে চর্চা করে, তাই অমন বেড়াল সে সাথে রেখেছে। যাই হোক, নিরুপায় হয়ে হারান গাঁয়ের লোক নিয়ে ওই কাপালিকের শরণাপন্ন হলো। কাপালিক এলো, হারানের মেয়েকে দেখল। এটা বলে দিল যে ও মেয়েকে ভূতেই ধরেছে। যথারীতি ছাড়ানের কাজ শুরু হলো। গাছপালার শিকড় বাকড় নিজের কালো বেড়ালটার লোমটোম নিয়ে আগুন জ্বালিয়ে বেশ অনেকক্ষণ ধরে রমদারমদি করার পর কাপালিক হারানের মেয়েকে সুস্থ করে তুলল। সে এক হৈ হৈ ব্যাপার। কাপালিককে কেউ কেউ খুব বড় মাপের সাধক ভগবান বলেও মেনে নিল। হারান ভূঁইয়া তো কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল কাপালিকের পায়ে। শেষে নিজের পোঁটলা থেকে কিছু একটা জড়িবুটি নিয়ে সেটা মেয়েটাকে খাইয়ে আর কোনো বিপদের ভয় নেই বলে সেখান থেকে বিদায় নিল কাপালিক। কিন্তু সমস্যা এত সহজে মেটার নয়। পরদিন অনেক বেলা অবধিও মেয়ে ঘুম থেকে উঠছে না দেখে
হারানের বউ মেয়েকে ডাকতে গেল। গায়ে হাত দিতেই বুঝল গা বরফের মতো ঠান্ডা, মেয়ের শরীরেও কিরকম যেন নিষ্পন্দ ভাব। চিৎকার করে লোক ডাকলো হারানের বউ। কারোর বুঝতে বাকি রইল না কি হয়েছে। রাতেই কখন ঘুমের ঘোরে হারানের বেটি দেহ রেখেছে। রাগে ক্ষোভে দুঃখে উন্মত্ত হারান ও তার পরিবারের রোষ গিয়ে পড়ল কাপালিকের ওপর। সকলেই এক বাক্যে স্বীকার করল যে কাপালিকের ওই ওসব জড়িবুটি গেলার ফলেই মেয়েটা এমন অকালে গেছে। গ্রাম শুদ্ধ লোক ছুটল শ্মশানের উদ্দেশ্যে। কাপালিক তখন ধুনি জ্বালানোর জন্য কাঠ কাটতে ব্যস্ত। এত লোকের বিরুদ্ধে হঠাৎ এভাবে পড়ে তার কি বা করার থাকে? কাপালিককে এতগুলো লোক ঘিরে ধরে রাগে মাটিতে ফেলে পিটিয়ে খুন করল। তার পোষা নধর বিড়ালটাও রক্ষা পেল না। তারপর সব শুদ্ধ কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো শ্মশানেই। আজ সেই কাপালিকের আত্মাই আজ এতদিন বাদে ফিরে আসবে, তাও আবার এভাবে। ঠিক যেন মানতে পারল না বিজয়া। রাতে বর আর ছেলের পাতে ভাত তুলে দিয়ে হাড়ির তলায় যেটুকু ছিল নিজের পাতে ঠেলে দিল বিজয়া। 3টি প্রাণী ভাত, লঙ্কা আর আলু মাখা দিয়ে রাতের ভোজ সারতে ব্যস্ত। গরিবের ভিটেতে পরম তৃপ্তি বলতে এটুকুই। কিন্তু বাচ্চাদের মন কি আর তাতে মানে? নগেন ভাত নিয়ে নাড়াচাড়া করছিল। হরনাথ ছেলের পিঠে হাত রেখে বলল, কিরে বাপ আমার, খেতে ভালো লাগছে না? বিজয়া ভাত মুখে পুরে লঙ্কায় কামড় দিয়ে বলল, লাগার কথাও না, আর 4-5 দিন ধরে এক খাবার খাচ্ছে। তা হাটে বাজারে তো একটু যাও, একটু তো মাছের ডিমের ব্যবস্থা খান করতে পারো বলো? ও তো ছোট, কতদিন এভাবে খাবে? হরনাথ বলল, ইচ্ছা কি আমারও হয় না, কিন্তু কি করব? আজ হপ্তাখানেক যেভাবে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, জমির ফসলগুলো সব নষ্ট হবে। হাতে পয়সা করি যা একটু আসতো সেটাও জুটবে না। সুদখোর মহাজন কি আমাকে ছেড়ে কথা বলবে নাকি? সব দিকটাই তো আমাকে দেখতে হয় বলো। কোন বাপ চায় না তার ছেলে ভালো খাওয়া পড়া করুক? হরনাথ মনে মনে ভাবতে থাকে, মানুষ যা চায় তার সবটা সে কখনোই পায় না। নগেন বলল, ও বাবা, ওই পানাডোবার পাশের মাঠে এই বর্ষায় জল উঠেছে, অনেক মাছ। এই পঞ্চজেঠুর আগের দিন গিয়ে ব্যাগ ভর্তি করে এনেছে। একদিন যাও না গো, এই ট্যাংরা মাছ ভাজা খেতে যে আমার খুব ভাল লাগে। যাও না, যাও না, যাও না, যাও না। বাপের হাত ধরে বায়না করতে থাকে নগেন। হরনাথ আর বিজয়া খাওয়া থামিয়ে পরস্পরের মুখের দিকে তাকায়। নগেনের এমন বায়না অস্বাভাবিক কিছু না, কিন্তু অস্বাভাবিক যেটা সেটা হলো এই মাছ ধরতে গিয়েই তো 5-6 দিন আগে বৃন্দ কাকার ছেলে শিবরাম খুন হয়েছিল। মনের মধ্যে কিরকম একটা অজানা ভয় কাজ করতে থাকে বিজয়ার। একটা অমঙ্গলের ঘণ্টা কোথাও যেন বাজতে থাকে অনবরত। হরনাথের ভাবনা কিন্তু অন্য। ছেলে তার ভুল কিছু যুক্তি দেয়নি। ওখানে যা মাছ ওঠে ও ধরে খেয়ে বেচলেও বেশ পয়সা হবে। পরদিন সকালে কি একটা কাজে হরনাথকে একটু পাশের গ্রামে যেতে হয়েছিল। সারাদিনের কাজ মিটিয়ে যখন ফিরল তখন রীতিমতো সন্ধ্যা হয়ে এসেছে। তবে সেই সাথে আকাশে আবার কালো মেঘ জুটেছে। এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে, আর এলো তাই। ঘরের ভেতরে এসে গামছায় মাথা মুছতে লাগলো হরনাথ। ঠিক সময় এসে পড়েছে। বৃষ্টি খুব জোর না, তবে বেশ অনেকক্ষণ ধরে একটানা হয়েই গেল। হরনাথ ভাবতে লাগলো বৃষ্টি হয়েছে, মাছ উঠবে অনেক। আজ রাতেই যা ধরার গিয়ে ধরে ফেলতে হবে, নয়তো অন্য কেউ এসে গেলে মুশকিল। রাতেই সে বেরোবে, না হলে ছেলেটা জেগে থাকলে সে আবার বায়না করবে, আর বউ জেগে থাকলে যেতে বারণ করবে।
অত কিছু দিনক্ষণ দেখতে গেলে হবে না তার। এমনিতেও কাল শুক্রবার, হাট বসবে, মাছ পেলেই বেচা হবে ভালো। অর্থোপার্জনের একটা আশা চিকচিক করতে লাগলো হরনাথের চোখে মুখে। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর জাল আর ব্যাগ নিয়ে হরনাথ বেরিয়ে গেল। আলো নেই, তার তা দরকারও নেই। রাস্তাঘাট সবটাই চেনা জানা, শুধু বৃষ্টি হয়েছে তাই সাপখোপের একটু যা ভয়, এই আর কি। তবে এখন আকাশে মেঘ পুরোপুরি কেটে গিয়ে চাঁদের আলো রয়েছে। জলকাদায় এদিক ওদিক দেখে সাবধানে পা ফেলে এগিয়ে চলল হরনাথ। সে ছাড়া এখন গোটা গ্রামটাই বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন। হাঁটতে হাঁটতে পুরো মন্দিরতলার কাছাকাছি এসে গেল সে। এখানেই বৈশির বসতি শেষ আর মাঠের শুরু। হরনাথ এগিয়ে চলল। জমির অধিকাংশই জলে ডুবে গেছে। জমা জলে চাঁদের আলো খেলছে বেশ সুন্দর। একটু আধটু জেগে ওঠা উঁচু জায়গাগুলো যেন সমুদ্রের মাঝে জেগে ওঠা দ্বীপ বলে ভ্রম হয়। সেসব প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো এখন সময় তার নেই। জলের নিচে মাছের বাড়ি, মাছ পড়িস হাঁড়ি হাঁড়ি, জলের নিচে মাছের বাড়ি, মাছ পড়িস। পানাডোবার আশেপাশের মাঠে এসে তার কাজ শুরু করলো হরনাথ। যতটা সম্ভব শান্তভাবে জাল ফেলতে লাগলো সে। নগেন ভুল কিছু বলেনি। মাছ ভালোই উঠছে, ব্যাগ তাড়াতাড়ি ভর্তিও হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক এমন ঘোরাঘুরি করে ব্যাগ ভর্তি করার পর হরনাথ বাড়ি ফেরার পথ ধরল। মুখে একটা পরিতৃপ্তির হাসি। এখনই গিয়ে হাঁড়িতে জল ঢেলে জিয়ে রাখতে হবে। কাল হাটে বেচে বেশ দুটো পয়সা হবে। ছেলেটাও পেট ভরে ভাত খাবে। ফিরতি পথে হাঁটতে হাঁটতে সে আবার চলে এলো ওই বড় মন্দিরতলার কাছে। আসার সময় তো সে সোজা রাস্তায় এসেছিল, কিন্তু এবার ভাবল বাঁ দিকের শ্মশান ধারের রাস্তা দিয়ে যাবে। এদিকটা দিয়ে একটু অন্ধকার ঝোপঝাট আছে বটে, তবে গ্রামে যাওয়ার রাস্তাটা অনেকটা তাড়াতাড়ি হয়। এমনিতেও বাড়িতে কিছু না জানি সে বেরিয়ে এসেছে। বউ ছেলে উঠে না দেখতে পেলে চিন্তা করবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। হরনাথ বাঁ দিকের ঝোপঝাড় ঘেরা রাস্তায় পা ফেলে এগিয়ে চলল। নির্জন রাস্তায় এসেই হরনাথের হঠাৎ খেয়াল হলো ঝিঝির ডাক আর শোনা যাচ্ছে না। ব্যাপার কি, এরাও ঘুমিয়ে গেল নাকি? আশপাশের ঝোপ থেকে ভেসে এলো দু একটা শিয়ালের ডাক। বোধহয় জলে তাদের গর্ত ডুবে গেছে বলে চিৎকার করে অভিযোগ জানাচ্ছে। হরনাথ এগিয়ে চলেছে একা। সত্যি কি একা, নাকি? একটা গুড়গুড় শব্দে মুখ তুলে তাকালো হরনাথ। আবার মেঘ করে এসেছে। চাঁদটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে। যেন সেও পরের দৃশ্য দেখার সাহস পাচ্ছে না। আচমকা কি যেন একটা জলের ছপাত শব্দ তুলে হরনাথের পেছনে রাস্তার এদিক থেকে ওদিক ছুটে গেল। চমকে উঠে পেছনে ফিরে তাকালো হরনাথ। কাউকেই দেখতে পেল না। আকাশের মেঘ ঘন হয়ে আসায় রাস্তা এবার অন্ধকার হয়ে এসেছে। পাশের একটা গাছে কি যেন একটা পাখি বিকট শব্দে হঠাৎ জেগে উঠল, যেন অজানা কাউকে হরনাথের এখানে আসার জানান দিচ্ছে, নয়তো হরনাথকেই সাবধান করছে আগে না যাওয়ার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে হরনাথ সামনের দিকে এগোতে যাবে, হঠাৎ তার চোখে পড়ল দৃশ্যটা। তার থেকে কিছুটা দূরে রাস্তার ওপর কালো বড় মতো কি যেন একটা জিনিস পড়ে আছে। ওটা আবার কি? একটু ভয় পেলেও বেশ একটা কৌতূহল হলো হরনাথের। আস্তে আস্তে এক পা করে এগিয়ে যেতে লাগলো সে। জিনিসটার একটু কাছাকাছি এসে যেই হরনাথ একটু নিচে হয়েছে দেখার জন্য, হঠাৎ কালো জিনিসটার মধ্যে থেকে
যেন দপ করে আগুনের দুটো ছোট গোলা জ্বলে উঠল। ঘটনার আকস্মিকতায় হরনাথ মুখ দিয়ে একটা গোঙানি করে পিছনের জলকাদার উপর মাছের ব্যাগ সমেত পড়ে গেল। হাত থেকে ছিটকে গেল মাছের জাল। জ্বলন্ত গোলা দুটো আসলে তার চোখের মণি। সেদিকে তাকালেই বুকের রক্ত কিরকম হিম হয়ে আসে, যেন নরকের শয়তান স্বয়ং এসে ভর করেছে ওই দুই চোখে। ধীরে ধীরে তার জ্বলন্ত দুই চোখ নিয়ে উঠে দাঁড়ালো সেটি। অন্ধকারে সেটিকে বড় বেড়াল জাতীয় প্রাণী বলেই মনে হলো হরনাথের। তবে এটা কেমন যেন আর পাঁচটার মতো নয়, যেন হিংস্র একটা বাঘের ক্ষুদ্র সংস্করণ। এই হ্যাট হ্যাট, যা যা। একটা বিকৃত রকমের ম্যাও শব্দ করে সেটি এগিয়ে আসতে লাগলো হরনাথের দিকে। কাদার একটা দলা পাকিয়ে হ্যাট হ্যাট করতে করতে সেটা হরনাথ ছুঁড়ে মারল বেড়ালটাকে লক্ষ্য করে। বিড়ালটার গায়ে লাগতেই সেটা দাঁত মুখ খিচিয়ে এমন বিকট শব্দ করল যেন হরনাথের ভয়ে কিরকম লোম খাড়া হয়ে উঠল। এমন সময় একটা বিদ্যুতের ঝলক যেন আকাশের বুক চিরে এপার থেকে ওপার ছুটে গেল, আর সেই সাথে দিনের আলোর মতোই সামনে থাকা সব কিছু উদ্ভাসিত করে দিল। কিন্তু সেটা বোধহয় এই পরিস্থিতিতে হরনাথের জন্য সুখকর নয়, কারণ এক মুহূর্তের ওই আলোয় হরনাথ যা দেখেছে তাতে তার হাত মুখ ভয়ে সাদা হয়ে এসেছে। আলোর ঝলকে ধরা দিয়েছে ওই আগুন চোখ বিভৎস বেড়ালটা। মুখের বাঁ দিকে একটা লম্বা কাটা দাগ, আর তার পাশেই অন্ধকারে গা মিশিয়ে বড় জটা জুটোধারী কেউ দাঁড়িয়ে আছে, হাতে একখানা কুঠার। ব্যক্তির মুখ চোখ সবটাই দেখেছে হরনাথ, কিন্তু এতটা বিভৎস কোনো মানুষের মুখ হতেই পারে না। না তো হতে পারে এমন আগুন ঝরানো চোখের দৃষ্টি। বিদ্যুতের ঝলকটা মিলিয়ে যেতেই আবার অন্ধকারটা ছেয়ে গেল, আর হরনাথ শুনতে পেল একটা হাড় হিম করা বিকট অট্টহাসির শব্দ। একটা পরিতৃপ্তির উল্লাস, আর সেই সাথে এক হিংস্র ক্ষুধার্ত সাপদের গর্জন। শুধু ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারল না হরনাথ। হঠাৎ ভুলু জেঠুর কথাগুলো মনে পড়ল হরনাথের। 3-4 বছর আগের সেই কাপালিক, আর তার পোষা গাল কাটা সেই কালো বেড়ালটা। এদেরই তো এই শ্মশান ধারেই পিটিয়ে কেটে মেরে ফেলেছিল গাঁয়ের লোক। তাহলে কি আর ভাবতে পারে না হরনাথ। ততক্ষণ কাপালিকের প্রেতের সেই পৈশাচিক অট্টহাসি হরনাথকে ভেতরে ভেতরেই কিরকম অসাড় করে দিয়েছে। একটা বিকট গর্জন করে কালো বেড়ালটা তার আগুনের মতো চোখ দিয়ে লাফিয়ে পড়ল হরনাথের ঘাড়ে। জল কাদায় মুখ থুবড়ে পড়ল হরনাথ। গলা ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো হরনাথের মুখ থেকে। কিন্তু হায়, এই নির্জন প্রান্তরে বোধহয় মৃত্যু ছাড়া আর কেউ তার জন্য দাঁড়িয়ে নেই। নিজেকে একবার ছাড়ানোর চেষ্টা করেও হরনাথ পারল না। বিড়ালের থাবার ধারালো নখ ততক্ষণে ভেদ করেছে হরনাথের বুকের চামড়া। ফিনকি দিয়ে বেরিয়ে এসেছে তাজা রক্ত। মৃত্যুর আগে শেষ মুহূর্তে হরনাথের মনে পড়ল তার ছেলে বউয়ের কথা। নগেন তার জন্য অপেক্ষা করে রয়েছে। সে মাছ ভাজা খাবে, কিন্তু কাল সকালে সে নিজের বাপের যখন লাশ দেখবে তখন যন্ত্রণায় কষ্টে চোখ ফেটে জল বেরিয়ে এলো হরনাথের। বিড়ালের দাঁত চেপে বসেছে তার গলায়। চিৎকারটা বেরিয়ে এসেও একটা পিশাচের হাসি আর তার শাপদরূপী শয়তানের গর্জনে কোথায় হারিয়ে গেল তা কেউ জানে না। চোখ মেলে তড়াক করে বিছানায় উঠে বসল নগেন। ঘাড় ঘুরিয়ে দেখল তার পাশে বাবার শোয়ার জায়গাটা ফাঁকা। বাবা গেল কোথায়? হঠাৎ তার মনে পড়ল মাছ খাবার কথা। বাবা তার মানে নিশ্চয়ই তার জন্য মাছ ধরতে গেছে। হয়তো রাতেই গেছে, তাই তাকে আর বলে যায়নি। নিশ্চিন্ত মনে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়ল নগেন।
শেষ হলো পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বৃষ্টি রাতের বিপদ। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা অডিও স্টোরি শুনতে ভালোবাসে। A big shout out to the members of তালদিঘি ফ্যান ক্লাব ফর সাপোর্টিং দিস ভিডিও। আপনারাও চাইলে জয়েন বাটনটা ক্লিক করে আমাদের মেম্বারশিপটা নিতে পারেন, ভেরি নমিনাল, আর তাতে আমাদের কাজটা লং টার্মে আরও অনেক সুস্থভাবে আরও সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে চলে যাই কমেন্ট সেকশনে, দেখি কে কী বলছে। ডিকে ঘোষ 1998 বলছে, দাদা আমি পুনেতে সোনার কাজ করি। আজকে আমি মাংস রান্না করতে করতে গল্পটা শুনছিলাম। আজকের গল্পটা অসম্ভব সুন্দর লেগেছে, মন থেকে বলছি দাদা খুব সুন্দর হয়েছে, খুশি হয়েছি আজকের গল্পটা শুনে। এই প্রথম এইখানে পশ্চিম মেদিনীপুর নিয়ে গল্প শুনলাম, শুনে খুব ভালো লাগলো, মন থেকে খুব খুশি হয়েছি। তোমাদের কাছে একটা অনুরোধ করছি, পশ্চিম মেদিনীপুর নিয়ে আবার গল্প শুনতে চাই। আশা করছি এই ভাইটার অনুরোধ রাখবে এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ ডিকে। আমরা চেষ্টা করব পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গা নিয়েই আরও বেশি বেশি করে গল্প করার। আফটারঅল গ্রাম বাংলার ভূতের গল্প যখন, তখন তো প্রত্যেকটা জেলাতেই আমাদেরকে ভিজিট করতে হবে গল্পের মাধ্যমে। প্রত্যেকটা জেলারই কিছু আলাদা আলাদা রীতি রেওয়াজ থাকে, লোকাচার থাকে, ট্র্যাডিশনস থাকে, ওয়েদার আলাদা, ফিজিক্যাল জিওগ্রাফি আলাদা, ক্লাইমেটটাও আলাদা। তো সেগুলো তুলে ধরা আমাদের গল্পের একটা লং টার্ম টার্গেট এবং সেই নিয়ে আমরা একটু একটু করে পড়াশোনাটা করছি, ইনকর্পোরেটও করছি। শুধু লোকেশন নয়, সে এমনভাবে গল্পগুলো প্রেজেন্ট করতে চাইছি যাতে তোমরা যারা বাইরে থাকছো তোমরা গল্পগুলো শুনে নিজেদের জায়গাগুলোর সাথে আবার একটু রিলেট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। জ্যাম হাব অশ্রু 4626 বলছে, আমি আমার কাজের জায়গা প্রফেশনাল অডিও স্টুডিও থেকে গল্পটা শুনলাম। গল্পের এডিট আবহ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন অন্যান্য চ্যানেলের গল্প শুনে একটু ফ্রেশ হয়ে নিই। আজ কোনো কাজ নেই, ল্যাদ খাচ্ছি আর গল্প শুনছি। সূর্যদার গল্প তাই মিস করলাম না। স্টুডিওতে একটা ঘটনা হয়েছিল, সেটা ভৌতিক না অলৌকিক জানি না, তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। এই কমেন্টটা করেছে জ্যাম হাব অডিও স্টোরি বলে আরেকটা অডিও স্টোরি চ্যানেলের কোনো মেম্বার বা ওনার কেউ। তোমরা যারা গ্রাম বাংলা ছাড়াও বিভিন্ন জনরার গল্প শুনতে ভালোবাসো তারা ডেফিনেটলি ওই চ্যানেলটাকে একটু চেক আউট করো। খুব ভালো কাজ হয়, খুব সুন্দর কাজ হয়। এই সূর্য মাইতিরই গল্প ওই চ্যানেলেও আছে, তোমরা গিয়ে শুনতে পারো। আর থ্যাংক ইউ অশ্রু ফ্রম জ্যাম হাব ফর টেকিং পার্ট ইন দিস আর ছোট্ট আড্ডা সেশন। তোমাদের স্টুডিওর ঘটনাটা শেয়ার করতেই পারো আমাদের সাথে, জাস্ট সিম্পলি রাইট ডাউন ইন দ্য কমেন্টস। আর আমরা এবং আমাদের অডিয়েন্সরা আমরা সকলেই ইগারলি ওয়েটিং টু হিয়ার ফ্রম ইউ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর, এত ওপেন, এত ক্যাজুয়ালি অ্যাপ্রোচ করার জন্য। লাভড ইট। বেস্ট উইশেস ফ্রম 221 বি হ্যারিসন রোড। দাদা আমি পাঞ্জাব মোহালি থেকে বলছি, বাড়ি হাবড়া, নর্থ 24 পরগনাস। অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতে করতে যখন রিপিটেটিভ কাজ পড়ে যায় তখন তোমাদের গল্পই বোর হওয়া থেকে আটকায়। তোমাদের সব গল্প শুনি। থ্যাঙ্কস টু ইউ এত সুন্দর গল্প আমাদেরকে গিফট দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দ্য টাইম টু কমেন্ট অ্যান্ড টেকিং পার্ট। কিপ লিসনিং টু 221 বি হ্যারিসন রোড। আর যে কোনো আবদার করতে পারো গল্পের ব্যাপারে, উইল ট্রাই টু কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ। অমিত কুমার মজুমদার 1976 বলছে, I started listening to your stories a few months back, but now I listen to your stories every time I go to sleep. Without this, I can't sleep. Thank you so much. আর আপনাদের কমেন্ট না পেলে উই কান্ট স্লিপ, ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা চেষ্টা করি এরকমই গল্প বানানোর, সেটা আশা করি এতদিনে আমাদের অডিয়েন্স জানে যে যেখানে এই একটু নয়েজ কম, একটু ঝুটঝামেলা কম, সিম্পল স্লো স্টোরিজ, আমরা এটাই পছন্দ করি। অন্যান্য গল্প, অন্য টাইপের গল্প, অন্য জনরার গল্পর জন্য আরও প্রচুর অডিও স্টোরি চ্যানেল আছে। দেবশ্রী ঘোষ 5345 বলছে, 12 মিনিট 52 সেকেন্ড টাইম স্ট্যাম্প। আরে কলটা পাম্প করলো কে? পূর্ব মুহূর্তেই উত্তর এলো দুবার কাশির সাথে হিন্দি কণ্ঠে মহিলা, কল সে তোমারে তবিয়ত খারাপ, ডক্টর কিউ নেই দিখাতে, ইত্যাদি। হেডফোন গুজে গপ্পে বুধ হয়ে এই অধমের বন্ধ দুই আঁখি সিম্পলি ভ্যাবাচেকা খেয়ে গেল। বুঝলাম মেডিবডি অ্যাপের বিজ্ঞাপন। আহা কি টাইমিং মাইরি। যাই হোক, প্রত্যেকবারের মতোই খুব ভালো লাগলো শুনতে। আপনাদের প্রত্যেকের শৈল্পিক সত্তার পরিপূর্ণ প্রকাশ হলো এই এক একটি উপস্থাপনা, যা বরাবরই বড়ই উৎকৃষ্ট। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। হুগলির শ্রীরামপুর থেকে মুগ্ধ এক শ্রোতা, আমি দেবর্ষী। থ্যাংক ইউ সো মাচ দেবর্ষী। বাড়িটা খুব কাছে কিন্তু আমাদের।
আর এই অ্যাডস নিয়ে যাদের খুব প্রবলেম হচ্ছে তাদের সত্যি রিকমেন্ড করব যে তোমরা ইউটিউব প্রিমিয়ামটা ট্রাই করতে পারো। কারণ এখন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এত ভালো কন্টেন্ট, অ্যাড ফ্রি শোনার এক্সপিরিয়েন্সটা ইজ ডিফারেন্ট। তোমরা ইজিলি ইউটিউব প্রিমিয়াম ট্রাই করতে পারো, নেটফ্লিক্সের থেকেও বোধহয় কম লাগে পার মান্থ। ঠিক আছে, তো মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। ওয়াসিমা 3TQ সামথিং সামথিং কমেন্ট করছে, দাদা আমি বীরভূম জেলা থেকে শুনছি, ক্লাস 10-এ পড়ি, এখন স্কুল ছুটি, তাও আমি আপনাদের স্টোরি শুনি, আমি আপনাদের ফ্যামিলির একজন মেম্বার, প্লিজ আমার নামটা বলবেন লাস্টে, ওয়াসিমা খাতুন। থ্যাংক ইউ ওয়াসিমা ফর কমেন্টিং অ্যান্ড টেকিং দ্য টাইম টু কমেন্ট। সামনে নিশ্চয়ই তোমার বোর্ডস আছে, অল দ্য বেস্ট ফর দ্যাট, প্রিপারেশন নাও, আর মন দিয়ে 221 গল্প শোনো। ঘাটাল থেকে কমেন্ট করেছে দীপ ব্যানার্জি, বলছে আমার ঘাটালে বাড়ি, ধন্যবাদ এই ঘাটালকে নিয়ে গল্প বানানোর জন্য, আর গল্পটাও দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ঘাটাল থেকে আরও অনেকে কমেন্ট করেছে, সবারটা হয়তো পড়ে উঠতে পারছি না, বাট থ্যাংক ইউ ফর কমেন্টিং। আমরা আরও বিভিন্ন জায়গা নিয়ে গল্প করব ভবিষ্যতে। আস্কিং গেমার 568 কমেন্ট করেছে ঘাটাল থেকে, বলছে আমার বাড়ি দাসপুর থেকে 15 মিনিট টাইম লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। গল্পে বোধহয় এটা বলা ছিল যে ঘাটাল থেকে দাসপুর 1 ঘন্টা মতো লেগে গেছিলো, কুয়াশা মাখা রাত, টাইম লাগতেই পারে, আর এটা বহুদিন আগের প্রেক্ষাপট, সেটা ভুলে গেলে চলবে না। নয়ন গেমিং 4225 বলছে আমি আন্দামান থেকে কমেন্ট করছি, দাদা আমি আপনাদের গল্প অনেক দিন ধরে শুনছি, খুব সুন্দর গল্প বলেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এটা আন্দামান থেকে আরেকটা কমেন্ট পড়লাম। আন্দামানের বাঙালি কমিউনিটি অনেক বড় এবং তাদের একটা খুব সুন্দর হিস্ট্রি আছে, তা জায়গাটা অত্যন্ত সুন্দর। থ্যাংক ইউ ফর কমেন্টিং। আচ্ছা, আন্দামানে যদি কোনো গ্রাম থাকে আর সেখানে যদি সবাই বাঙালি, তাহলে সেইখানকার গল্পও তো টেকনিক্যালি গ্রাম বাংলার ভূতের গল্প হতে পারে, আই গেস। তোমরা কি মনে করো? কমেন্ট ডাউন বিলো। বিদিশা মুখার্জি 7038 বলছেন তোমাদের প্রত্যেকটা কাজই খুব ভালো, সম্পূর্ণ, সুন্দর। দাসপুরের শ্মশানটা আমাদের একটা জমির পাশে, মাঝে একটা রাস্তা আছে, ওটা পেরিয়ে সোজা রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমাদের বাড়ি। আমার স্কুল জীবন পুরোটাই দাসপুর আর ঘাটালে কেটেছে। 12-13 বছর হয়ে গেছে আমার ঠাকুমা মারা যান, আর তারপরে আর যাওয়া হয়নি, কিন্তু বাড়িটা এখনও আছে। এই গল্পটা শুনে প্রত্যেকটা রাস্তা, গলি, পুকুর সব কিছু চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। থ্যাংক ইউ। আর বাই দ্য ওয়ে, ঘাটাল থেকে দাসপুর বাসে যেতে 15-20 মিনিট লাগে, তবে প্রত্যেকটা স্টপে দাঁড়ালে না 1 ঘন্টা নয়, ভুল ধরছি না, না বলেও পারলাম না, না না নিশ্চয়ই গল্পের জন্য লেখক লিখেছেন এবং আমরাও যেহেতু সেই জায়গাটাতে থাকি না, এটা ভেরিফাই করতে পারিনি। অনেক কিছুই আমরা চেক করে গল্পগুলো করি, বাট সবসময় তো পুরোটা হয়ে ওঠে না। আশা করি নিজ গুণে সবাই ক্ষমা ঘেন্না করে দেবেন। বাট ইন ডিফেন্স এইটুকুনি কথা বলতে পারি যে গল্পটা অনেক আগেকার দিনের প্রেক্ষাপটে লেখা, তখন মেবি টাইম বেশি লাগতো, আই ডোন্ট নো। বাট গোয়িং ব্যাক টু দ্য কমেন্ট করতে পারি না সবসময়, ব্যস্ত থাকি, তাই লিখছি কলকাতা থেকে। ভালো থেকো তোমরা সবাই। এই কমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই কমেন্টটা পড়ে আমার মনে হচ্ছে যে 221B হ্যারিসন রোডের কাজ সার্থক। আমাদের এটাই টার্গেট, ফেলে আসা দিন, ফেলে আসা সময়, ফেলে আসা জায়গা, আমাদের ছোটোবেলা, দাদু দিদুর মুখে শোনা গল্প, ছোটোবেলায় কাটানো দিনগুলো কে একটু মনে করিয়ে দেওয়া, জাস্ট আ গ্লিম্পস ইনটু দ্য পাস্ট। এটাই 221B হ্যারিসন রোডের গল্প। ভূতের গল্প হয় নিশ্চয়ই, বাট তার মধ্যে যেই এলিমেন্টগুলো থাকে তার মধ্যে এই নস্টালজিয়াটা খুব ইম্পর্ট্যান্ট, আমার কাছে তো খুবই ইম্পর্ট্যান্ট। এবং শুনে ভালো লাগে যে আপনারাও আমাদের গল্পগুলো শুনে নিজেদের পাস্ট, নিজেদের ফেলে আসা দিনগুলোর সাথে কানেক্ট করতে পারেন, রিকানেক্ট করতে পারেন আরও একবার। থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দ্য টাইম আর এত সুন্দর কমেন্ট করার জন্য। সো আজকের মতো র্যাপ আপ করা যাক একটা ছোট্ট হরর ইনসিডেন্ট দিয়ে। ঘটনাটা পাঠিয়েছে অঙ্কিতা সিং 1417। আমার অনেক অদ্ভুত ঘটনা আছে, যেগুলোর মধ্যে আজকে কয়েকটা মুহূর্ত শেয়ার করছি। প্রায় সময় রাত 2:45 থেকে 3:30 মধ্যে হঠাৎ করে আমার মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে, একটা ঠান্ডা চোখ নিয়ে, যেন ও আমায় দেখতে পাচ্ছে কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। চোখ খুললেই মনে হবে ও আমার দিকে নিঃশ্বাস না ফেলে একভাবে ঠায় তাকিয়ে আছে। পরে যখন খুব সাহস করে চোখ খুলব, দেখব কিছুই নেই। আবার কখনো এমন মনে হয়েছে আমার ঘুম ভেঙেছে, কিন্তু আমি নড়তে চড়তে পারছি না। আমি সব দেখতে পাচ্ছি, চিৎকার করতে চাইছি, কিন্তু
কিন্তু চিৎকার করার মতো শক্তি নেই গলায়। চোখ থেকে জল বেরিয়ে যায়, আবার কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বুঝি স্লিপিং প্যারালাইসিসের মতো কিছু একটা হয়ে যায়। তবু ওই সময়টা খুব ভয়ঙ্কর, আতঙ্কে কাটে আমার। আচ্ছা দাদা, তোমাদের সাথে কি কখনো এরকম কিছু হয়েছে? থাকলে জানিও। আমার সাথে এরকম কিছু হয়নি, তবে আমার খুব ভালো বন্ধুর সাথে এই একই জিনিসটা হতো। বাংলায় এটাকে বলে বোবায় ধরা বোধ হয়, আর ইংলিশে তো এটা স্লিপ প্যারালিসিস। তো জিনিসটা আমি ওর থেকেও এই সেম ডেসক্রিপশনটাই পেয়েছিলাম। খুব স্কেয়ারি লাগে, মানে নিজেকে এরকম একটা সিচুয়েশনে ফেললে অত্যন্ত ভয় লাগে। আমি দেখতে পারছি, নড়তে পারছি না, আমি সব কিছু ফিল করছি, মানে আমার ইনপুটটা পুরো অন কিন্তু আউটপুট পুরো অফ। খুব মানে মনের ওপর খুব প্রেশার পড়ে এরকম সিচুয়েশনের সময়। আশা করি এই জিনিসটা তোমার ফিউচারে কেটে যাবে। অনেকেরই কেটে যায় শুনেছি, অনেকের থেকে যায়, বাট লেটস প্রে ফর দ্য বেস্ট। ভালো থেকো। তাহলে আজকের মতো আমরা আমাদের আড্ডা সেশনটা ছোট্ট করে এখানে র্যাপ আপ করছি। দেখা হবে পরের গল্পে। টিল দেন, স্টে স্পুকি, স্টে টিউনড টু 221B হ্যারিসন রোড।